কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গল্পের বাক্স বাই শান্তা চ্যানেল থেকে এর আগে আপনাদেরকে আয়নাঘর উপন্যাসের ৪র্থ পর্ব পর্যন্ত পড়ে শুনিয়েছিলাম। আজকে নিয়ে আসছি ৫ম পর্ব। আশা করছি আগের পর্বগুলোর মতো এই পর্বটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, গল্প শুরু করার আগে, তা হচ্ছে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুনে নেওয়া যাক আয়নাঘর উপন্যাসের ৫ম পর্ব। রেল, নৌকা, মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়ির ঘাটে যাওয়া যায়। ঘাটের নাম ইন্দারঘাট, গ্রাম তিতাতলা। তাহের নৌকা নিয়েছে, ঠাকরাকোনা থেকে ইন্দারঘাট যাবে। দুই মাঝির নৌকা, দুই মাঝির একজনের বয়স ১০-১১। সে আবার দার্শনিক প্রকৃতির, বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার নীরবতা অন্যজন পুষিয়ে দেয়। একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলে। তাহের বলল, কতক্ষণ লাগবে? বালক মাঝি উত্তর দিল না, মুখ ঘুরিয়ে নিল। বালক মাঝির বাবা হাসি মুখে বলল, এক টানে লইয়া যামু, এক টানের মামলা। টান দিতে পারবেন তো? আপনার নিজের অবস্থা দেখছি কাহিল, ছেলেটাও নিতান্ত শিশু। বিছানা কইরা দিতাছি, শুইয়া ঘুমান। ইন্দার ঘাতে ঘুম থেকে ডাইকা তুলব। সাথের মেম সাহেব আপনার কি লাগে? আমার স্ত্রী। গত বছর একজন মেম সাহেব দেখছিলাম, হাফ প্যান্ট পরা, নবীনগর হাটবারে মোটরসাইকেল নিয়ে আসছে, একটা কুমড়া কিনছে। কুমড়া এরা খুব ভালো পায়, শখ কইরা খায়। আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি। সব ব্যবস্থা হইতাছে, নূর মিয়ার নৌকায় উঠছেন, আর চিন্তার কিছু নাই। নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছুই আছে। নূর মিয়া নিজে পিছা করছে না, হাল ধরে বসে আছে। বাচ্চা ছেলে একাই দাঁড় টেনে নিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ, যেতে দীর্ঘ সময় লাগবে। দিনে দিনে পৌঁছানোর আশা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। লিলিয়ান খুব আগ্রহ নিয়ে নদী দেখছে। তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না। কালো চশমায় তার চোখ ঢাকা। তাহের বলল, কেমন লাগছে লিলিয়ান? খুব ভালো লাগছে, অদ্ভুত লাগছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই জার্নি শেষ হবে না। না, এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে। তুমি ইচ্ছা করলে ঘুমিয়ে পড়তে পারো। আমি ঘুমোবো না। খিদে পেয়েছে? না। স্টেশনে কিছু খেয়ে নেওয়া দরকার ছিল, অল্পক্ষণের ভেতর খিদে পাবে। তখন নদী পানি ছাড়া কিছুই খেতে পারবে না। নূর মিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করেন না। বসিরহাট বাজারে নৌকা ভিড়ামু, বাজার সদাই কইরা রান্ধা চাপামু। খাওয়া দাওয়া শেষ কইরা বেলাবেলি চইলা যামু ইন্দার ঘাট, এক টানের মামলা। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাছে মনে হচ্ছে নূর মিয়া খুব যন্ত্রণা করবে, তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে, নিজস্ব মতামত দেবে। রান্না বান্নায় অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নূর মিয়ার আছে বলে মনে হচ্ছে। স্যার, আপনার পরিবার কি বাংলায় কথা কয়? ওই মোটরসাইকেলের মেমসাবও বাংলায় কথা কয়। কুমড়া কিনতে গিয়া পরিষ্কার বলছে, কুমড়ার দাম কত? ঠিক মতো নৌকা চালান নূর মিয়া, বেশি কথা বলার দরকার নেই। এইটা স্যার আপনার বলা লাগবো না। বেশি কথার মাইদে নূর মিয়া নাই, দেশটা নষ্ট হইতাছে অধিক কথার কারণে। লিলিয়ান ইংরেজিতে বলল, আহা, বেচারা কথা বলতে এত পছন্দ করে, আর তুমি তাকে কথা বলতেই দিচ্ছ না। বলুক না কথা, কি ক্ষতি তাতে? আমার তো ওর কথা শুনতে ভালো লাগছে। বুঝতে পারছো? কিছু কিছু বুঝতে পারছি। যতই কথা শুনবো ততই আরো বেশি করে বুঝবো। তুমি এক কাজ করো, নূর মিয়ার সঙ্গে বসে গল্প করো, আমি ঘুমিয়ে পড়ি। চারিদিকে অসহ্য সুন্দর, এর মাঝখানে তুমি ঘুমিয়ে পড়বে? কাব্য ভাব আমার একেবারেই নেই লিলি,
আমি মানুষটা পাথর টাইপ, অনুভূতি শূন্য। আমি কি এই অনুভূতি শূন্য মানুষটির কাছে একটি আবেদন রাখতে পারি? হ্যাঁ পারো। আমেরিকায় ফিরে গিয়ে কি হবে? চলো আমরা এখানেই থেকে যাই। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, এই জঙ্গলে থেকে যেতে চাও? হ্যাঁ চাই। তোমার মাথা থেকে পোকাগুলি দূর করো লিলিয়ান। তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোমাকে নিয়ে যাচ্ছি। সেখানে আমি থাকবো খুব বেশি হলে 3 দিন। তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলি ঘুরে ঘুরে দেখব, কক্সবাজার, সিলেট, তারপর যাব নেপাল। হিমালয় কন্যা নেপাল দেখার পর আমেরিকা ফিরে যাব। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দুজনের কেউই এই জায়গা ছেড়ে কোনোদিন অন্য কোথাও যেতে পারবো না। বাকি জীবনটা আমাদের থেকে যেতে হবে এইখানে। তারা ইন্দার ঘাটে পৌঁছালো সন্ধ্যার পর। কাকতালীয়ভাবে পূর্ণিমা পড়ে গেছে, চাঁদ উঠেছে, তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি। গাছপালায় সব কেমন ভুতুড়ে অন্ধকার। তাহের বলল, হাত ধরো লিলিয়ান, বনের ভেতর দিয়ে যেতে হবে। এক সময় এটা ছিল সুন্দর বাগান, এখন পুরোপুরি ফরেস্ট। হালুম শব্দ করে বাঘ বের হয়ে এলো, অবাক হব না। এখনো বের হচ্ছে না কেন, সেও এক রহস্য। বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ ও দুঃখিত হলো। বিশাল অট্টালিকা, কিন্তু অন্তিম দশা। বাড়ির পোলেস্তরা খসে খসে পড়ছে। দক্ষিণ দিকের দেয়াল খসে পড়েছে। পুরো বাড়ি ঘন শ্যাওলায় ঢাকা। দোতলায় ওঠা সিঁড়ি ভাঙা, রেলিং ধসে গেছে। একতলার বারান্দার গোবরের স্তূপ দেখে মনে হয় বৃষ্টির সময় এই জায়গা গরু ছাগলের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। তাহের বিরস গলায় বলল, বাড়ি দেখলে লিলিয়ান? হ্যাঁ দেখলাম। কোনো কমেন্ট করতে চাও? চাই। করে ফেলো। আমার এই বাড়ি চেনা, আমি এই বাড়ি আগে দেখেছি। তোমাকে আমি লোহার প্যাঁচানো সিঁড়ির কথা বলেছিলাম, তুমি বলেছিলে এরকম কোনো সিঁড়ি নেই। সেই সিঁড়ি এখন দেখতে পাচ্ছ? স্বপ্নে আমি অবিকল এই সিঁড়ি দেখেছি, এই বাড়ি দেখেছি। লোহার সিঁড়ি তাহেরের চোখে পড়ল। বাড়ির যে অংশ ধসে পড়েছে সিঁড়ি সেই দিকে। সিঁড়ির গা ঘেঁষে তেঁতুল পাতার মতো চিকুন পাতার একটা গাছ। তাহের বলল, আমি এ বাড়িতে খুব ছোটবেলায় থেকেছি, এই কারণেই সিঁড়ি চোখে পড়েনি। যাই হোক, তুমি দাবি করছো এই বাড়ি তুমি স্বপ্নে দেখেছ। স্বপ্নের সব ভাঙা বাড়ি একরকম হয়। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, হয়তো হয়। তাহেরের দুঃসম্পর্কের চাচা ইস্কন্দার আলী তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন, হাতে হারিকেন। এই গরমেও ইস্কন্দার আলীর গায়ে চাদর, পরনের লুঙ্গিটা সিল্কের, চিকচিক করছে। সঙ্গের ছেলে দুটির গায়ে গেঞ্জি। তাদের দুজনেরই শক্ত সামর্থ্য চেহারা। এরা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। তাকানোর ভঙ্গি শালীন নয়। তাহের একবার ভাবল, ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? বলল না, নিজেকে সামলে নিল। চাচার দিকে তাকিয়ে বলল, বাড়ির অবস্থা তো শোচনীয়। ইস্কন্দার আলী কাশতে কাশতে বললেন, পুরানা বাড়ি, এর চেয়ে ভালো আর কি হইব? ভাইঙ্গা যে পড়ে নাই, এইটাই আল্লাহর রহমত। ঠিকঠাক করার জন্য প্রতি মাসে আমি টাকা পাঠাই। প্রতি মাসে পাঠাও না, মাঝে মধ্যে পাঠাও। অবস্থা যা তাতে মনে হয় না এ বাড়িতে থাকা যাবে। থাকতে পারবা, 2 তলার কয়েকটা ঘর পরিষ্কার করাইয়া থুইছি। থাকা যাবে? থাকা যাবে। সাথের এই মায়া কি তোমার স্ত্রী? হ্যাঁ। খ্রিস্টান বিবাহ করছো? হ্যাঁ। দেখতে সুন্দর আছে, বিবাহ করছো, ভালো করছো। খ্রিস্টান বিবাহ করা জায়েজ আছে। নবী করিম নিজেও একটা খ্রিস্টান মেয়ে বিবাহ করেছিলেন। বাবুর্চির ব্যবস্থা করতে লিখেছিলাম, ব্যবস্থা করেছেন। গ্যারাম দেশে বাবুর্চি কই পামু?
আমার ঘরে রান্দা হইব, টিফিন বক্সে ভইরা তোমরা খানা দিয়া যাব। তোমরা থাকবা কয়দিন? এখনো বলতে পারছি না। ডাকাইতের খুব উপদ্রব, বেশি দিন না থাকুনি ভালো। আমার সঙ্গে আছে কি যে ডাকাত নেবে? তোমার স্ত্রীরে নিয়ে যাবে, সুন্দর মেয়ে ছেলে, হইলদা চামড়া বিলাতি। ডাকাতটা খুশি হইয়া তোমার স্ত্রীরে নিয়ে যাবে। আপনি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? তোমারে ভয় দেখাইয়া কোনো ফয়দা আছে? তোমার স্ত্রী মাছ ভাত খায় না পাউরুটি খায়? মাছ ভাত খায়, শুয়োরের গোশত খায়। তাহের ক্ষিপ্ত গলায় বলল, খেলে কি করবেন? শুয়োরের গোশতর ব্যবস্থা করবেন? রাগ করো কেন? কথার কথা বললাম। তোমার স্ত্রী দেখতেছি হাসতাছে, সে বাংলা কথা বোঝে? তাকেই জিজ্ঞেস করুন। একলা একলা বাড়িতে ঢুকতেছে, তারে নিষেধ করো। নিষেধ করতে হবে না, তার বুদ্ধি শুদ্ধি আছে। লিলিয়ান হারিকেন হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠছে। মনে হচ্ছে এটা তার অনেক দিনের চেনা বাড়ি। ইস্কান্দার আলী থু করে তাহেরের পায়ের কাছে একদলা থুথু ফেললেন। তাহের চমকে সরে গেল। ইস্কান্দার আলী হাই তুলতে তুলতে বললেন, খাওয়ার জন্য কিছু খরচ দিও, জিনিসপত্রের অগ্নিমূল্য। মাছ এক জিনিস পাওয়াই যায় না। একটা মুরগির বাচ্চা এর দামই তোমার 40-50। তাহের দুটো 500 টাকার নোট বের করল। তিনি বিরস মুখে নোট দুটো হাতে নিলেন। তাহের বলল, উত্তর দিকের ভাঙ্গা দেওয়াল ঠিক করার জন্য টাকা চেয়েছিলেন, পাঠিয়েছিলাম। দেওয়াল তো ঠিক হয়নি। বললেই ঠিক হয় না। ইট ছুরকি সিমেন্ট আনাইতে হয় শহর থেকে। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে আনতে হয়, বিরাট যন্ত্রণা। টাকাটা কি করেছেন? আছে, টাকা আলাদা করা আছে। বাড়িটার একই অবস্থা, ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আলোর কোনো ব্যবস্থা করেছেন? 2টা হারিকেন আছে, মোমবাতি আছে। একটা টর্চের ব্যবস্থা করুন। আচ্ছা করব, বললেই তো হয় না, সব আনতে হয় শহর থেকে। তোমরারে একটা উপদেশ দেই, দোতলায় থাকবা, একতলায় নামনের প্রয়োজন নাই। কেন? সাপের উপদ্রব। গত চৈত মাসে সাপের কামড়ে একটা গরু মারা গেল। কার্বলিক অ্যাসিডের ব্যবস্থা করতে পারবেন? এখানে কোনো ফার্মেসি আছে? না, তুমি বললে ছেলে একটারে পাঠাইতে পারি। এরা কিছুই করে না, বাদাই মা হইছে। শহরে যাইতে বললে ফাল দিয়া ওঠে। দিন, কাউকে পাঠিয়ে দিন। যাওনের খরচ দাও। আর কি কি আনা লাগবো কাগজে লেখা দাও। সাপের ওষুধ। ওষুধে কিছু হয় না, কপালে লেখা থাকলে ওষুধের বোতলের ভিতর বৈশা থাকলেও সাপে কামড়াইব। আমি কাগজে লিখে দিচ্ছি, দয়া করে আনাবার ব্যবস্থা করুন। 100 টাকা দিচ্ছি, যাওয়ার খরচ, এতে কি হবে? আরও কিছু দাও। 100 টাকা আজকাল কোনো টাকাই না। তুমি থাকো বিদেশে, এই জন্য বুঝতেছো না। আর একটা কথা, তোমার পরিবারের নিয়ে আমার বাড়িতে একদিন যাওয়া লাগে। বাড়ির মেয়ে ছেলেরা তাকে দেখতে চায়। এরা আবার কার কাছ থেকে জানি শুনছে বিলেতের মাইয়া ছেলে পিসাব পায়খানার পরে পানি নেয় না, বড় ঘৃণাকর। কিন্তু কি আর করার, যে দেশে যে নিয়ম। তোমার আমার করণের কিছু নাই। তাহের বিরক্ত মুখে বলল, ঠিক আছে, আপনি এখন যান, রাতের খাবার পাঠিয়ে দেবেন, খাবার পানি পাঠাবেন। আচ্ছা, তোমরা নিশ্চিন্তে ঘুমাও। ছেলে 2টারে বইলা দিচ্ছি, রাতে পাহারা দিবে। এরা কাজ কাম কিছুই করে না, ভাদাই মা। যে কয়দিন থাকবা এরা পাহারা দিব, কিছু খরচ বরচ দিও। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার মনটাই খারাপ হয়ে গেল। লিলিয়ান হারিকেন হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে। তাকে অদ্ভুত সুন্দর লাগছে। ইস্কান্দার আলী দোতলার জানালার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার স্ত্রী বড়ই সৌন্দর্য, এইটা বিপদের কথা। ডাকাইতে সন্ধান পাইলে বড়ই খুশি হইব। ইস্কান্দার আলীর 2 ছেলেও গভীর আগ্রহ নিয়ে দোতলার বারান্দার দিকে তাকিয়ে আছে। তাদের চোখের পলকই পড়ছে না। লিলিয়ান বারান্দা থেকে চেঁচিয়ে বলল,
উপরে চলে আসো, দোতলাটা অসম্ভব সুন্দর, মার্বেল পাথরের মেঝে। লিলিয়ানের খুব ভালো লাগছে। সে হারিকেন হাতে এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছে। তার ভাবভঙ্গি কিশোরীর মতো। যে ঘরে তারা আজ রাতে থাকবে সেই ঘর দেখে সে মুগ্ধ। বিশাল দুটি জানালা, জানালার পাশে দাঁড়ালেই দূরের ব্রহ্মপুত্র দেখা যায়। নদীতে চর পড়েছে, চরের ধবধবে সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে। কি হাওয়া, উড়িয়ে নিয়ে যেতে চাই। শোবার ঘরটা কি প্রকাণ্ড, যেন ফুটবল খেলার মাঠ। মাঠের মাঝখানে খাট পাতা হয়েছে, কালো রঙের একটা খাট, যার চারিদিকে রেলিং দেওয়া। খাটে সরাসরি ওঠার উপায় নেই, এত উঁচু, টুলে পা দিয়ে তারপর উঠতে হয়। ঘর ভর্তি ভারী ভারী আলমিরা। লিলিয়ান প্রতিটা আলমিরা খুলে দেখল, সব শূন্য। খাটের মাথার কাছে গোল শ্বেত পাথরের টেবিল। এ বাড়ির অনেক দরজা জানালার লোকজন খুলে নিয়ে গেছে, এগুলি নেয়নি কেন? লিলিয়ান বলল, এই টেবিল, এই খাট যে কোনো মিউজিয়াম লুফে নেবে। মনে হচ্ছে 1000 বছরের পুরনো। লিলিয়ানের মুগ্ধতা তাহেরকে স্পর্শ করছে না। সে বেশ ক্লান্ত। বারান্দায় রাখা বালতির পানিতে হাত মুখ ধুয়ে সে বিছানায় বিরস মুখে বসে আছে। এ বাড়িতে রাত্রি যাপন ঠিক হবে কিনা বুঝতে পারছে না। সাপের ব্যাপারটা তাকে চিন্তিত করছে। লিলিয়ান বলল, কথা বলছো না কেন? কি বলবো? তোমাদের এইসব ফার্নিচারের বয়স কত? তাহের হাই তুলতে তুলতে বলল, এদের বয়স 200 বছরের মতো। সবই আমার দাদার বাবা বানিয়েছিলেন। খাটটা বার্মা থেকে কেনা। এই যে বাড়ি দেখছো, এই বাড়িও ওনার করা। খুব ধনী মানুষ ছিলেন? হতদরিদ্র ছিলেন। পরের বাড়িতে কামলা খাটতেন। সুপারির ব্যবসা করে ধনী হন। মাত্র 40 বছর বয়সে তিনি লাখের বাতি জ্বালিয়েছিলেন। লাখের বাতিটা কি? আমাদের অঞ্চলের নিয়ম ছিল, কেউ লাখপতি হলে তাকে লাখের বাতি জ্বালাতে হতো। একটা লম্বা বাঁশের মাথায় হারিকেন জ্বালিয়ে ঘরের উঠোনে রেখে দিত। এই হলো লাখের বাতি। দূর থেকে লোকজন বুঝতো এই অঞ্চলে একজন লাখপতি আছে। এই নিয়ম কি এখনো আছে? পাগল হয়েছ? এই নিয়ম থাকলে উপায় আছে। আজ কোনো বাড়িতে লাখের বাতি জ্বালালেই কালই ডাকাতি হবে। সেই বাড়িতে যদি তোমার মতো রূপবতী কেউ থাকে তাহলে তো কথাই নেই। আমার মনে হয় এ বাড়িতে এসে তোমার ভালো লাগছে না। এখন পর্যন্ত ভালো লাগার মতো কোনো কারণ ঘটেনি। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। ভাঙা বাড়ি অসাধারণ লাগছে। পুরনো ভাঙা তো থাকবেই। এই অঞ্চলের জন্য পুরনো বাড়ি সুন্দর মানিয়ে গেছে। ঝকঝকে নতুন বাড়ি এখানে মানাতো না। আমি এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছি, আর গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভয়ে? না, ভয়ে না। মনে হচ্ছে এই ঘরগুলিতে কত না স্মৃতি, কত রহস্য। আমি ঠিক করেছি আজ সারা রাত ঘুমোবো না। হারিকেন হাতে এক ঘর থেকে আর এক ঘরে ঘুরবে? হ্যাঁ। খুব ভালো কথা, ঘুরে বেড়াও। দয়া করে আমাকে ঘুমোতে দিও। আমি খুব ক্লান্ত হয়ে আছি। ডিনার শেষ হওয়া মাত্র শুয়ে পড়ব। লিলিয়ান বলল, তুমি আমাকে ক্রমাগত মশার ভয় দেখিয়েছ। মশা কিন্তু নেই। তাই তো দেখছি। তবে ঘুমোতে হবে মশারি খাটিয়ে। মশা না থাকুক, পোকামাকড় আছে। আজ রাতে না ঘুমোলে হয় না? কি বললে? চলো আমরা বারান্দায় বসে জ্যোৎস্না দেখি। আর কোনো পরিকল্পনা আছে? আমার খুব শাড়ি পরতে ইচ্ছা করছে। সুন্দর একটা শাড়ি জোগাড় করতে পারবে? আমাকে শিখিয়ে দেবে কি করে পরতে হয়? তোমার কি মনে হয় না লিলিয়ান, তুমি বাড়াবাড়ি করছো? না, আমার মনে হয় না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি বাড়াবাড়ি করছো। লিলিয়ান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, তোমার এরকম মনে হয়ে থাকলে আমি দুঃখিত। আমার যা মনে হয়েছে আমি তোমাকে তাই বলেছি। তোমাদের এই বাড়িটা ভাঙা, দরজা জানালা লোকজন খুলে নিয়েছে। তারপরও এ বাড়িতে পা দেওয়ার পর থেকে আমার ভালো লাগছে। এক ধরনের আনন্দ অনুভব করছি। সেই আনন্দ লুকানোর চেষ্টা করিনি। হয়তো সেটা করাই উচিত ছিল।
লিলিয়ান বারান্দায় চলে গেল। তার খুব খারাপ লাগছে, চোখে পানি এসে যাচ্ছে। এই দৃশ্য দেখলে তাহের হেসে উঠতে পারে। লিলিয়ান চোখের পানি দিয়ে তাহেরকে হাসাতে চায় না। লিলিয়ান একটা ঘর থেকে অন্য ঘরে যেতে লাগলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে ঘরগুলি তাকে ডেকে ডেকে বলছে, এসো লিলিয়ান, এসো, আমাকে দেখে যাও। তাহের এসে লিলিয়ানকে আবিষ্কার করলো সর্বদক্ষিণের বারান্দায়। এখান থেকেই লোহার সিঁড়ি নিচে নেমে গেছে। লিলিয়ান, কি, তুমি কি আমার উপর রাগ করেছো? না, মনে হচ্ছে তুমি রাগ করেছো। আসল ব্যাপারটা কি জানো? আমার চাচার সঙ্গে কথা বলে মেজাজ খারাপ হয়েছে, কিছুই ভালো লাগছিল না। এই কারণেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। খাওয়া দাওয়ার পর আমরা ছাদে বসে জ্যোৎস্না দেখব। ছাদে ওঠার সিঁড়ি আছে? হ্যাঁ, সিঁড়ি আছে, তালা বন্ধ। চাচার ছেলেটাকে পাঠিয়েছি চাবি আনতে। থ্যাংক ইউ। তোমার খিদে পেয়েছে লিলিয়ান? এখনো পাইনি। বিরাট একটা ভুল হয়েছে। ওদের বলে দেওয়া উচিত ছিল মশলা কম দিতে। এরা প্রচুর মশলা দিয়ে রান্না করবে, ঝালের জন্য কিছুই মুখে দিতে পারবে না। আমার খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যা খেতে পারবে আমিও তাই পারবো। সব ঘর দেখা হয়েছে? হ্যাঁ। আয়নাঘর, আয়নাঘর দেখেছ? না তো, আয়নাঘর কি? ওটা একটা ইন্টারেস্টিং ঘর। আমার দাদার বাবা দি গ্রেট জাহাঙ্গীর মুন্সি এই ঘর বানিয়েছিলেন। তালা বন্ধ কিনা জানি না, তালা বন্ধ থাকার কথা। চলো দেখি, খুঁজে বের করতে হবে কোন দিকে তাও জানি না। ঘরটা তালা বন্ধ, বেশ বড় তালা ঝুলছে। কয়েকবার ঝাঁকি দিতেই তালা খুলে গেল। অনেকদিন বন্ধ থাকায় ঘরে ভ্যাপসা জলজ গন্ধ। ছোট্ট ঘর, কোনো জানালা নেই। ঘরে ঢোকার একটি দরজা, সেই দরজাও নিচু। ঘরের একদিকের পুরনো দেওয়াল জুড়ে বিশাল আয়না, অন্য পাশে কাবার্ড। লিলিয়ান বলল, এত বড় আয়না কোথায় পেলেন? তাহের হাসতে হাসতে বলল, জানি না কোথায় পাওয়া গেছে। দি গ্রেট জাহাঙ্গীর মুন্সি জোগাড় করেছিলেন সাহেব বাড়ি থেকে, অর্থাৎ ইংরেজদের কাছ থেকে। এই ঘরটার নাম হলো আয়নাঘর। জাহাঙ্গীর মুন্সির স্ত্রী তিতলি বেগম এই ঘরে সাজগোজ করতেন। সাজের সময় বাইরের কেউ যেন দেখতে না পায়, এই জন্যই এই ঘরের কোনো জানালা নেই। লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করেছি। ওই মহিলা সম্ভবত রূপবতী ছিলেন। তিনি তার একমাত্র পুত্রের জন্মদিনে মারা যান, মাত্র 16 বছর বয়সে। আহা। আয়নাঘর ওনার খুব প্রিয় ছিল। উনি যখন মোটামুটি নিশ্চিত হলেন যে মারা যাচ্ছেন, তখন তিনি তার স্বামীকে বললেন আয়নাঘরে নিয়ে যেতে। তাই করা হলো। তিনি মারা গেলেন আয়নাঘরে। জাহাঙ্গীর মুন্সি দ্বিতীয়বার বিয়ে করেননি। স্ত্রীর মৃত্যুর পর তিনি প্রায় 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরে তিনি আয়নাঘর বন্ধ করে রেখেছিলেন, একদিনের জন্য খোলেননি। ওনার মৃত্যুর পর আয়নাঘর প্রথম খোলা হয়। এসো লিলিয়ান, খুব সম্ভব খাবার নিয়ে এসেছে, খেয়ে নেই, খিদে লেগেছে। তাছাড়া আমার বেশিক্ষণ থাকা ঠিকও নয়। আয়নাঘরে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তুমি যাও, আমি এই ঘরে একটু একা একা থাকি। কেন বলো তো? দেখো দেখো, তাহের বিস্মিত হয়ে বলল। হ্যাঁ, দেখলাম। কারণটা কি? প্রায় 150 বছর আগে এই বাড়ির এক বউ আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখেছিল। আজ আমি নিজেকে দেখছি। আমিও এই বাড়িরই বউ। এই আয়নাটা আমার। তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। লিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব, তখন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যু যেন আয়না ঘরে হয়। সে তো অনেক দূরের ব্যাপার। আপাতত ভাত খাই, চলো। প্লিজ প্লিজ, আমি খানিকক্ষণ এখানে থাকবো, খুব অল্প কিছুক্ষণ। তাহের চিন্তিত মুখে বের হয়ে এলো। লিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকে। তাহের লিলিয়ানের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছে না।
এতক্ষণ আমরা শুনছিলাম হুমায়ুন আহমেদের লেখা আয়নাঘর উপন্যাসটির ৫ম পর্ব। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।